গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা হার। একটু পরে বীরেন তার নিজের জায়গায় এসে বসল। এর মধ্যেই তার টেবিলে কতগুলো কাগজপত্র দিয়ে গেছে। দুটো চিঠি তার মধ্যে লাল পেন্সিল চিহ্নিত। আজই জবাব চাই। পাশের টেবিল থেকে প্রমথ নিচু গলায় জিজ্ঞেস করলে, কেমন দেখলেন বীরেনবাবু? কেমন আবার? বীরেন টের পেল কলারের নিচে তার গলাটা ঘামে ভিজে গেছে। রুমালটা এক আঙুলে পেঁচিয়ে সে ঠেলে দিল গলার মধ্যে। আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘাম মুছতে লাগল। ডাক্তার কি বললে? ওষুধ দিলে। কি বললে? প্রমথ আবার জিজ্ঞেস করলে। গ্যালোপিং থাইসিস। ভেবেছিলাম ওই রকমই কিছু। খুব রক্ত পড়ছে গলা দিয়ে? পড়ছিল খানিক আগে। এখন বন্ধ হয়ে গেছে? বীরেন জবাব না দিয়ে টেবিলের কাগজগুলো নেড়ে চেড়ে দেখতে লাগল। একটা চিঠি খোলা হয়নি, খাম না খুলেই দিয়ে গেছে। ডাকবাবুর চুল পাকল, বুদ্ধি হল না। কোন ডিপার্টমেন্টের কে জানে। কড়া সুরে সে হাঁক দিল, বেয়ারা। প্রমথ জিজ্ঞেস করলে, পঞ্চুর তাহলে কি হবে? ওকে বাড়ি নিয়ে গেছে। ছুটি দেবে তো আপিস? তার জন্য ভাবতে হবে না, ছুটি ওর এমনি মঞ্জুর। কাগজ পেন্সিল নিয়ে বীরেন একটা চিঠির জবাব লিখতে বসল। চোখ না তুলেই বুঝতে পারল বেয়ারা এসে টেবিলের সামনে দাঁড়িয়েছে। চোখ না তুলেই বললে, ডাকবাবুকে দেও। চিঠিটা হাতে নিয়ে বেয়ারা বলল, ই আপকো নেই হ্যায়? বীরেন খামটার দিকে তাকাল। চিঠিটা তারই নামে। পঞ্চুটা তাহলে টেঁসল। নিজের কাজ করো প্রমথ, বকবক করো না। ঝাঁটা থেকে ওই প্রুফটা এসেছে? পাঠিয়ে দিয়েছি খানিকক্ষণ আগে। কি না কপি ছিল? এলিক্সার হাইপারমল্ট। টেলিফোন বাজল। হ্যালো, মিস্টার রয় স্পিকিং। আমি ন্যাশনাল পিকচার সিন্ডিকেট থেকে বলছি। আপনাদের কারখানার একটা দুরিল ছবি তোলবার কথা হচ্ছিল। আপনারা এস্টিমেট পাঠিয়েছেন? আজ পাঠানো হচ্ছে। বাড়ুজ্জি মশাইকে বলবেন একটু। আমার কিছু বলবার নেই, জানেন তো। আমরা খুব কম রেটই দিয়েছি। যেখানে উনি সবচেয়ে কম খরচে পাবেন সেখানেই অর্ডার যাবে, এর ওপরে কথা নেই। অবশ্যই উনি জবরদস্তি করলে আমরাও। তাই বলুন। তাহলে এস্টিমেট থেকে কত বাদ দেব? আর্ধেক? মেরে কেটে 25%। তার কমে পোষাবে না। ব্যবসা করেই পেট চালায় মশাই, ভোজবাজি জানি নে। আচ্ছা, তাই বলবো কর্তাকে। আচ্ছা, নমস্কার। দেয়াল ঘেঁষে ঘোষ সাহেবের টেবিল। বিলেত ফেরত, প্রকাণ্ড মোটা, বাড়ির অবস্থা ভালো, মোটারে আসে, ব্লাড প্রেশারে ভুগছে কিছুদিন থেকে। রয়, আগে। আজ কাজকর্ম কিছু ভালো লাগছে না। শিগগির ছুটি ছাটা আছে নাকি হে? না, ছুটি আর কোথায়। আমরা তো ঘোরতর নাস্তিক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো পরবই মানি নে। যা বলেছ। আমাদের ক্যালেন্ডারে লাল তারিখ নেই, ব্যাংক হলিডেগুলোও কালো। তোমাকে তো তবু রবিবারে আসতে হয় না কখনো। আসেনি কখনো, আসতে পারবো না সোজা বলেও দিয়েছি। লাকি ডগ। শেষের কথাটা ঠিক বলেছেন। বীরেন মাথা নিচু করে লিখতে লাগল। একটা চিঠি শেষ করে আরেকটা ধরেছে। এমন সময় প্রমথ আবার বললে, এলিক্সার হাইপারমোল্ট কেমন ওষুধ? তোমার তো জানা উচিত, তুমি তো তার গুণ বর্ণনা করেছ। বিজ্ঞাপনে যা বলে তাকে সত্যি। তবে কি জেনে শুনে মিথ্যা কথা লিখেছ? আচ্ছা, পঞ্চুকে ওই ওষুধ খাওয়ালে হয় না? ও তো সস্তা দামেই কিনতে পারবে, সেরেও যেতে পারে। হ্যাঁ, বাজে কথা না বলে নিজের কাজ করো। ডাক্তার কি বলে দিয়েছ কিছুতেই বাঁচবে না? উল্টো দিকের টেবিল থেকে আধা বুড়ো হরিহরবাবু বলে উঠলেন, বাঁচা মরার কথা কি কোনো ডাক্তার বলতে পারে হে? তবে তো ডাক্তারই ভগবান হতো।
সেবার আমার মেয়েটার যে টাইফয়েড হলো, আগের দিনও ডাক্তার বলে গেল ভয়ের কিছু নেই। পরের দিনই খতম। ওর মা তো ওই মরা বুকে আঁকড়েই পড়ে রইল, কিচ্ছুতেই ছাড়বে না। সেই তো মরল। দুদিন আগে মরলে আমার অতগুলো ধার হতো না। সবই ভগবানের হাত। ওহে নবেন্দু, পালিত কোম্পানির ফাইলটা দাও তো। হিসেব মিলিয়েছ? আবার শোনো, সেদিন আমার সম্বন্ধীর কি এক ব্যামো হলো, সে ভারী শক্ত ব্যামো। 1893 সালে একবার এক সাহেবের হয়েছিল, তাও যে সে সাহেবের নয়, লাট সাহেবের এডিকং। তা হে নবেন্দু, এডিকং জিনিসটা কি হে? হবে একটা কিছু। লাট বেলাটের কাণ্ড তো সোজা নয়। তারপর? হ্যাঁ, যে বলছিলাম, একবার শুধু লাট সাহেবের এডিকংয়ের হয়েছিল, তারপরে আমার সম্বন্ধীর। 4টি মাস ঝাড়া ভুগল মশাই। একটা কান আর নাকের অর্ধেকটা পিঁপড়ে খেয়ে ফেললে। ডাক্তার কবরেজ সব জবাব দিয়ে গেল। তারপর? বললে বিশ্বাস করবে না নবেন্দু, লোকটা সেরে উঠল। ও মানুষ যে বেঁচে উঠতে পারে তা তো আমরা ভাই ভাবতে পারতুম না। এক ফোঁটা ওষুধ না, কিচ্ছু না, শুয়ে শুয়ে জল খেয়ে খেয়েই বেঁচে উঠল। সবই ভগবানের ইচ্ছা। স্বামী অমৃতানন্দ আছেন এক সিদ্ধ মহাপুরুষ, ওদের ওপর তার অসীম কৃপা। তিনি কি বললেন জানো? বললেন, আমি আগেই জানতুম ও মরবে না। সেরে যাবার পরে বললেন তো? আহা, তাতে কি হলো? তিনি আছেন হরিদ্বার, ওকে চোখেও দেখেননি, কিছুই না, তবু তো বলে দিলেন। আশ্চর্য তো! আপনার সম্বন্ধীর নাক কান কি আবার গজিয়েছে? আরে প্রাণে যে বেঁচেছে এই তো বেশি। স্বামীজি পারলেন না কিছু করতে? ইচ্ছে করলে কি আর না পারতেন? তবে তিনি বললেন, এ ওর পাপের প্রায়শ্চিত্ত। এর অদলবদল করতে গেলে ভগবানের ইচ্ছার অমান্য করা হয়। ব্যাধি জরা তো আমাদের পাপেরই শাস্তি, বুঝলে না? বুঝলুম, বলে নবেন্দু চেয়ার ছেড়ে উঠে বাইরে গেল একটু বিড়ি ফুঁকতে। বড্ড ঘুম পেয়ে যায় এই সময়টায় রোজ। আরেকটা চিঠি শেষ করে বীরেন ডাকল। বেয়ারা। ড্রাফট দুটো বেয়ারার হাতে দিয়ে বীরেন চেয়ারের পিঠে একটু হেলান দিলে। মস্ত বড় হলে যে যার জায়গায় বসে কাজ করে যাচ্ছে। কাজ না করুক, কাজ করবার ভান করছে, অন্তত ভান করবার চেষ্টা যে করছে সে বিষয়ে সন্দেহ নেই। একতলায় আরও 25 জন আছে, না 24 জন। লম্বা হয়ে শুয়ে আছে পঞ্চু, গায়ের জামাটা রক্তে লাল। মুখখানা সুন্দর ছিল ছোকরার। ও ছিল স্টোর কিপার। একতলা থেকেও কয়েক সিঁড়ি নেমে ওর গুদম। জানলা নেই, আলো নেই, হাওয়া নেই, তাছাড়া খাওয়া নেই। 27 টাকা মাইনে, 12 ঘন্টা কাজ। এবার ওর ছুটি হল। সম্প্রতি যে ক হাজার লোক বাংলাদেশে বেকার, তাদের একজনের একটা চাকরি হবে ওর জায়গায়। ক্রিং ক্রিং। হ্যালো, বীরেনবাবু নাকি? গলা শুনেই বীরেন চিনল, খোদ জামাইবাবু। শতই কিছু মিহি হয়ে এলো তার কণ্ঠস্বর। আগে হ্যাঁ, কারখানা থেকে বলছেন? হ্যাঁ, ভাই বি ট্যাবলেটের লেবেল ফুরিয়ে গেছে। কাল তো ছাপতে দেয়া হয়েছে 10,000, প্রুফ দেখে দিয়েছি। প্রেসে একটা ফোন করে দিন এক্ষুনি, আজকেই চাই। হিমাংশু এখনো কাজকর্ম শিখলে না কিছু। আপনি প্রেসে যাবেন? আগে আপনাকে প্রেসের ম্যানেজার আর জনগণের এডিটর করে দিচ্ছি, যাবেন? সে কি কথা, আমার উপর এত যোগ্য লোক থাকতে। আচ্ছা, সে কথা পরে হবে। আপনার সেই রাইট অপটা সম্বন্ধে কিছু বলবার আছে? আগে ইন্ডিয়ান গ্লাস কোম্পানির কথাটা একটু বেশি করে লিখতে হবে। আচ্ছা। তারপর টেলিফোন দেশবন্ধু প্রেসে। বড় কর্তার ভাইপো কর্তা সেখানে। জনগণ বলে একটা সাপ্তাহিক কাগজ আছে। ভাইপো হিমাংশু তেমন কাজের লোক নয়, সেই জন্যে কারখানায় তাকে 400 টাকার পোস্টে বসিয়ে দেবার কথা হচ্ছে। কাজের লোক হলেন জামাইবাবু। জাপান থেকে শিশি বোতল আনিয়ে এত বড় একটা ইন্ডিয়ান গ্লাস কোম্পানি গড়ে তুলেছেন। খাঁটি স্বদেশী প্রতিষ্ঠান। এরিয়ান ড্রাগস কোম্পানি মিছিমিছি কি আর ওদের কাছ থেকেই সব শিশি বোতল কেনে? ওহে প্রমথ, সেই রাইট আপটা একবার বার করো তো।
প্রমথ একটা ফাইল বার করে দিল। গোটা ছয়েক প্রবন্ধ, বীরেনের লেখা। পাতা উল্টে গেল। কর্মবীর মহেন্দ্রনাথ, একটি জাতীয় প্রতিষ্ঠানের আত্মকথা। কোন জাতীয়? বীরেন মনে মনে ভাবলে। কিন্তু জাতীয় কথাটা থাকতেই হবে। মহেন্দ্র বাণুজ্যের হুকুম। আত্মের সেবা, কেন রোগে ভুগবেন, খাঁটি স্বদেশী, বেকার সমস্যা ও এরিয়ান ড্রাগস কোম্পানি। শেষেরটি বীরেন একবার পড়ে দেখল। এরিয়ান ড্রাগস 2000 পরিবারকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। তাছাড়া যে কোনো বেকার যুবক এই কোম্পানির প্রতিনিধিত্ব করে ভদ্র ও সৎ উপায়ে জীবনযাত্রা নির্বাহ করতে পারেন। মেয়েরাও পারেন, অনেকেই করেছেন, আপনিও। মুহূর্তের জন্য বীরেন অন্যমনস্ক হয়ে গেল। কারখানায় ও আপিসে সব শুদ্ধ 1000 খানেক লোক কাজ করছে। তাদের মধ্যে যে কজন বস স্থানীয়, সকলেই বাণুজ্যের আত্মীয়। তাছাড়া অন্তত 50 জন ওই মহৎ পরিবারের সঙ্গে সম্পর্কিত। কি কারখানায় কি আপিসে, বেশিরভাগের মাইনে 25 থেকে 75। বিলেতি ডিগ্রিওয়ালা ডাক্তারের মাইনে 80 থেকে 100। 6 মাস পরেই ছেড়ে যায়, তখন আরেকজন আসে। সকলেই বলে বীরেনের ওপর বাণুজ্যের নাকি নেক নজর। সে 150 টাকা পায়, কোট পাতলুন পরে আসে। পাবলিসিটি অফিসার, বিজ্ঞাপন লেখে সে, তার উপরে ঘোষ। সে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস, MA। বিলেতেও গিয়েছিল। বাপ নাম করা অ্যাটর্নি। টেবিলে বসে থাকা ছাড়া ঘোষের কোনো কাজ নেই। হয়তো কোনো কাজ পারেও না সে, তবু সে আছে। 5 বছর আগে 250 পেত, এখনও 250 পাচ্ছে। বোধহয় তার কোনোদিনই বাড়বে না। তবে সে আছে কেন? কোথায় পাবে 250 আজকালকার দিনে? তার উপর বাপের পয়সা আছে, চলে যায়। বাণুজ্যে তাকে রেখেছে কেন? বুড়ো হরিহর বাবুকে জিজ্ঞেস করে দেখো কথাটা। এক চোখ মুজে ঠোঁট বাঁকিয়ে তিনি বলবেন, আছে হে, এর মধ্যে রহস্য আছে। আর কিছু বলেন না, বলেননি কখনো। তা হরিহর বাবুর রহস্যও কম নয়। এই কোম্পানি সম্বন্ধে কথাই আছে, যে 5 বছর টিকল, হয় সে অমানুষ, নয় সে আর একটা কথা ভারী বিশ্রী। কিন্তু হরিহরবাবু আছেন কোম্পানির সূত্রপাত থেকে। 18 টাকায় ডেসপাচার হয়ে ঢুকেছিলেন। খামের উপর টিকিট মারতে মারতে এখন 65 টাকায় হেড ক্লার্ক। 20 বছর হল তার। কন্যা আরও 20 বছর কাজ করে যাবেন। মরবার আগে হয়তো 100 টাকার চোখ ঝলসানো চুড়োই চোখে দেখে যাবেন, কে জানে। হরিহরবাবুর রহস্যটা কি? নাকি হরিহরবাবুর কোনো রহস্যই নেই? বীরেনের এই 2 বছর কাজ হল। আর কতদিন? খাঁটি স্বদেশী লেখাটা বার করে বীরেন প্রমথকে দিলে। ইন্ডিয়ান গ্লাস কোম্পানির কথাটা আরো ভালো করে লিখতে হবে। আর কি লেখবার আছে? তা আমি কি করে বলে দেব? এটুকু মাথা কাটাতে না পারলে কাজ ছেড়ে দিয়ে মনুমেন্টের তলায় গিয়ে অ্যান্টি মিনিস্ট্রি মিটিং করো। 12টা বাজল। ঠিক 12টা থেকে বীরেনের মেজাজ খারাপ হতে আরম্ভ করে। বিকেলের দিকে তার অধীনস্থ কেউ তার সঙ্গে কথা বলতে এলেই বিপদ। লিখে দাও, শিশি বোতলের ব্যবসায় যুগান্তর এনেছে। শিশি বোতলের যুগান্তর কিরকম? জাতীয় প্রতিষ্ঠান কি জাতীয় সাপ্তাহিক হতে পারলে সবই হয়। হঠাৎ প্রমথ বললে, পঞ্চুটা তাহলে টেসল। দ্বিতীয়বার বললে কথাটা। দেখো প্রমথ, বসে বসে ক্যাঁকো করছো কেন? খোঁজ নিয়ে ঠিক তারিখে মরা পড়াতে যেও, তবু বুঝবো কিছু করলে। ও যে সেদিন বিয়ে করলে। ও বিয়ে করেছিল? 27 টাকা যে মাইনে পায়, সে আবার বিয়ে কেন করে? করবে না? ভারতবর্ষে কটা লোকের মাসে 27 টাকা আয়, সকলেই বিয়ে করছে। তাও তো বটে। কথাটায় বীরেনের ভারী চমক লাগল। 27 টাকা কম ভেবেছেন নাকি? 2 টাকা ভাড়ায় খোলার ঘরে থাকত, হেঁটে হেঁটে আসা যাওয়া করত। দিব্যি ছিল বিয়ে করে। একদিন নেমন্তন্ন খেয়েছিলাম ওর বাড়িতে। দেখো প্রমথ, মরা পড়াতে যাবে যখন, একটা টেস্ট টিউব নিয়ে গিয়ে তাতে ওই যক্ষার জার্ম খুব ভালো করে ভরে এনো। তারপর 27 টাকায় যেসব লোক দিব্যি ভালো থাকে, তাদের প্রত্যেকের শরীরের মধ্যে যদি ওই একটি জার্ম ঢুকিয়ে দিতে পারো, তবু বুঝলাম কিছু করলে। বুঝেছ কথাটা? প্রমথ বোধ করি কিছুই বুঝল না।
হঠাৎ হরিহরবাবু বলে উঠলেন, সবই পূর্বজন্মের ফল বীরেনবাবু, নয়তো ধনী দরিদ্রের ভেদ এলো কোত্থেকে জগতে। এই অকাট্য যুক্তির সামনে পড়ে বীরেন চুপ করে রইল। পূর্বজন্মের বহু পুণ্যের ফলে মহেন্দ্র বাণুজ্যে আজ মহেন্দ্র বাণুজ্য হয়েছেন, আর আমরা ঘোরতর পাপী বলে এই অবস্থা। পূর্বজন্ম যে মানেন না, পূর্বজন্ম যদি নাই থাকবে তবে মানুষ জন্মান্ধ হবে কেন? একই মা বাপের একটি ছেলে সুশ্রী আরেকজন কুৎসিত হবে কেন? একজনের বুদ্ধি কম আরেকজনের বেশি কেন? আপনারা কি ভগবানের নিয়ম উল্টে দিতে পারেন? তাছাড়া দেখুন, টাকা নেই বলে হাহাকার করে লাভ কি? বড় লোকেরাই কি খুব সুখী? বড় লোকের ছেলে মরে না? ভগবান যাকে যেভাবে রেখেছেন তাই থাকতে হবে। কি বলো হে নবেন্দু? নবেন্দু ঘাড় নাড়ল। ওই পরেশ ছোকরার কাছে একটা সিগারেট চাইবে নাকি? বিড়ি ফুঁকতে আর ভালো লাগে না। বীরেন এবার গায়ে পড়েই বললে, প্রমথ, যাবে নাকি ও বেলা একবার পঞ্চুকে দেখতে? ভাবছি, দেখুন রোগটা কি বড্ড ছোঁয়াচে। বড্ড। গিয়ে কাজ নেই তোমার? না না, যাব বই কি। কত জার্ম খেয়ে হজম করছি রোজ, আর আমি মরলেই বাকি, হাসপাতালে একটা ফ্রি মরা পাবে। বেয়ারা এসে আরও একতাড়া কাগজ রেখে গেল বীরেনের টেবিলে। প্রমথ আবার বললে, বউটার তিনকুলে কেউ নেই। আহা, পঞ্চু মরে গেলে তুমি ওকে বিয়ে করে ফেলো, বুঝলে? করো কিন্তু এটা। প্রমথ তক্ষুনি মাথা নিচু করে চুপ। তার মনে হল বীরেনবাবুর কাছে এমন ধমক সে কখনো খায়নি। কিন্তু এতই কি অসম্ভব? বিধবা বিবাহ তো চলছেই আজকাল। একটি মুখ প্রমথর চোখের সামনে উঠে এলো। মাথার উপর ডুরের শাড়ির লাল পাড়, কপালের উপর কোঁকড়া কয়েকটা চুল, আর তার নিচেই জলজলে সিঁদুরের ফোঁটা। ওই ডুরের শাড়ির দাম কত? 2 টাকার কম নয় নিশ্চয়ই। বউকে বড্ড ভালোবাসত পঞ্চু। ওই সিঁদুরের ফোঁটা মুছে যাবে, সে কি আবার সিঁদুর পরবে? আবার ছি, সে কি সব ভাবছে। পঞ্চু তো এখনো বেঁচে, হয়তো নাও মরতে পারে, কে জানে। তারপর আধ ঘন্টা সকলেই কাজে ব্যস্ত। রয়? বীরেন চোখ তুলল। ঘোষ জিজ্ঞেস করলেন, হ্যাংকক কোথায় হে? চীনে না স্পেনে? চীনে। সেখানে শুনলাম 2000 লোক জাপানি বোমায় মরেছে, মেয়ে শিশু সব। জাপানিরা ভারী পাজি তো, খামোখা নিরীহ লোকগুলোকে মেরে ফেললে। আগে হ্যাঁ, ভারী অন্যায় ওদের। স্পেনেও শুনছি কী সব হচ্ছে, নিজেরাই মারামারি করে মরছে ওরা। আশ্চর্য, মারামারি না করলেই তো পারে। যা বলেছেন। ব্যাপারটা কি জানো, সমস্ত জাতি আজ ধর্মচ্যুত। জাপানিরা যদি প্রভু বুদ্ধের কথা মেনে চলত, ইউরোপিয়ানরা যদি প্রকৃত খ্রিস্টিয়ান হতো, তবে কি এসব হতে পারত জগতে? ভেবে দেখো কথাটা। কথাটা ভাববার মতোই বটে। আমার মনে হয় ভারতবর্ষই এখন মুক্তির পথ বলে দিতে পারে। তুমি কি যোগ সম্বন্ধে ইন্টারেস্টেড? সেরকম তো আমি ও বিষয়ে কিছু পড়াশোনা করেছি। আমার মনে হচ্ছে একমাত্র যোগ দ্বারাই পৃথিবীর অমঙ্গলের সমস্যার সমাধান হতে পারে। দেখো, এই বিশ্বে 2টো শক্তি কাজ করছে, একটা দেবশক্তি আর একটা দানব শক্তি। এখন দানব শক্তি প্রবল, কিন্তু দেবশক্তিকে ঢের বেশি প্রবল করে তুলতে পারলেই দানব শক্তির হার হবে। তখন আর মারামারি কাটাকাটি কিচ্ছু হবে না। এখন কথা হচ্ছে সেটা কেমন করে হতে পারে। সকলেই যদি যোগ করে? ঠাট্টা নয় হে, সেটাই একমাত্র উপায়। বলে ঘোষ ড্রয়ার টেনে যা বার করল। বীরেন ভেবেছিল তা বুঝি যোগ সম্বন্ধে কোনো বই, কিন্তু দেখা গেল একটা কাগজের পুঁটলিতে ভরা কতগুলো স্যান্ডউইচ। নিজে একসঙ্গে 2খানা মুখে পুরে চিবোতে চিবোতে ঘোষ বললে, হ্যাভ ওয়ান। নো থ্যাঙ্কস। বেশ ভালো, বড্ড খিদে পেয়ে যায়। শুনলাম আপিস এক ছোকরার নাকি গ্যালোপিং থাইসিস হয়েছে। এইমাত্র শুনলেন? ও বুঝি গুদমে ছিল? বড্ড আনস্যানিটারি কন্ডিশনস, বাঁচবে? বীরেন মাথা নাড়ল।
আই কল ইট মার্ডার। তুমি কি বলো? খুনে কে? তা যাই বলো, এসব কাজ তো তুলে দিতে পারছো না, কারো না কারো তো করতেই হবে। ইঞ্জিনও চালাতে হবে, চুলিতে কয়লাও ঠেলতে হবে। এখানেও দেখো, যোগেরই দরকার। যোগ করলে অসুখ করে না, জানো? ঘোষ আরও দুখানা স্যান্ডউইচ মুখে পুরলেন। খাসা স্যান্ডউইচ? রয়, একটা খাও না। আমার বেশি খাওয়া উচিত নয়, ব্লাড প্রেশার আছে কি না। ভাবছি মাছ মাংস ছেড়ে দেব শিগগিরই, যোগটা সিরিয়াসলি নেব। হ্যাঁ, সেই ভালো। মরা মাংস খেয়ে আর কি লাভ? খেতে হলে জ্যান্ত মাংস খাবেন। জ্যান্ত মাংস? ধরুন আমাদের জামাইবাবুটি, দিব্যি গোলগাল একটি চর্বির পাহাড়, কামড়কে সাবার করতে পারেন। খেতে বেশ হবে, একেবারে পয়লা নম্বরই মাংস। ঘোষ হা হা শব্দ করে হেসে উঠলেন। বড় কর্তার ঘরে বীরেনের ডাক পড়ল। বীরেন ঢুকতেই, রয়, সেই অ্যান্টি টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশনের বক্তৃতাটা? আগে আরম্ভ করেছি। 5টার সময় টাউন হলে মিটিং, 5টার আগেই তৈরি চাই। 5টার আগেই তৈরি হবে। পয়েন্টগুলো ঠিক আছে তো? অনেকের ধারণা ভারতবর্ষে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাবের কারণ দারিদ্র্য। সেটা ঠিক নয়। আসল কারণ হচ্ছে দেশের লোকের অজ্ঞতা। ডায়েট সম্বন্ধে ধারণা নেই। রোজ 2 আনা খরচ করে একজন শাবালক বেশ ভালো নিউট্রিশন পেতে পারে, এটা প্রমাণ করা যায়। কি খেতে হবে তা জানা দরকার, হাইজিনের সাধারণ জ্ঞান দরকার। তাহলেই আর কেউ যক্ষ্মায় মরবে না। মহেন্দ্র ব্যানার্জি সাধারণত নিম্নস্থদের মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। হঠাৎ এক মুহূর্তে তার হলদে আভাওয়ালা চোখ বীরেনের মুখের উপর পড়ল। একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তাহলেই কেউ আর যক্ষ্মায় মরবে না, এই কথাই লিখতে হবে। যাও, 2টোর মধ্যেই দরকার। 2টোর মধ্যেই? 2টোর মধ্যেই। কথা বললে বোঝো না? এখনই তো প্রায় 1টা। তা জানি, যাও, 2টোর আগেই চাই। লাল টকটকে মুখ নিয়ে বীরেন বেরিয়ে এলো বড় কর্তার ঘর থেকে। অ্যান্টি টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশনের বক্তৃতাটা আজ আপিসে এসে আরম্ভ করেছিল। কোথায় গেল সেটা? ড্রয়ার ঘেঁটে টেবিলের কাগজপত্র উল্টিয়ে কোথাও সেটা পাওয়া গেল না। ঘামে বীরেনের শার্টের তলায় গেঞ্জি ভিজে গেল। 1টা বাজল। টেবিলের কাগজ ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়ল বন্ধ খামের একটা চিঠি। ও, তার নামের সেই চিঠিটা ভুলেই গিয়েছিল। কে জানে কে লিখেছে। নেহাত বিরক্তভাবে খামটা খুলতে গিয়ে ছিঁড়ে ফেলল। ভেতরে টাইপ করা চিঠি আর নীল রঙের মোটা একটা কাগজ। কাগজটার ভাঁজ খুলে বীরেন তাকালো। তারপর কয়েক মিনিট তার চোখের সামনে থেকে সমস্ত আপিস ঘর, অতগুলো মানুষ, ঘরের দেয়াল সমস্ত মুছে গেল। চারদিক ফাঁকা। তারপর সে তার চেয়ারে বসে পড়ল। আবার যখন সে চোখে দেখতে পেল তখন 1:10। এতক্ষণে 10 মিনিট মোটে কেটেছে, আর তার মনে হচ্ছিল কতক্ষণ। চট করে সে উঠে দাঁড়াল, চেয়ারের পিঠ থেকে কোটটা তুলে নিয়ে গায়ে দিল। চিঠিটা খামশুদ্ধ ভরল বুক পকেটে। যাচ্ছেন নাকি কোথাও? প্রমথ জিজ্ঞেস করলে। আসছি এক্ষুনি। 1টা বেজে গেছে। বাঁড়ুর যে ততক্ষণে লাঞ্চ খেতে গেছে গ্রেট ইস্টার্নে, সেও যাবে আজ। ভাগ্যিস তার পকেটে 10 টাকার একটা নোট আছে। পকেটে হাত দিয়ে সে দেখে নিলে নোটটা আছে কিনা। গটগট করে বেরিয়ে গেল বীরেন। লিফটে নামবার সময় আয়নায় চকিতে একবার দেখে নিল নিজেকে। অন্য দিনের চাইতে তাকে আজ কিছুই আলাদা দেখাচ্ছে না, কিন্তু সে আজ আলাদা। 10 মিনিট আগেও যা ছিল, এখন আর সে তা নেই। এখন সে অন্য মানুষ। এখন সে মানুষ। সে এখন ভয় শূন্য। সে এখন মুক্ত। মুক্ত মুক্ত সে। সাহস এখন তার, শক্তি এখন তার। ভয় নেই, আর ভয় নেই। তার বুক পকেটে 30,000 টাকার একটি চেক। ভুল করেনি সে, বারবার দেখেছে, ভালো করে দেখেছে। চিঠিতেও তাই লেখা। ক্রসওয়ার্ডের জুয়ো খেলায় এবার তার ভাগ্যে ফার্স্ট প্রাইজ, একেবারে 30,000।
এমন স্বচ্ছন্দ দৃপ্ত পা ফেলে জীবনে সে কখনো হাঁটেনি। বুকের কাছে তার শক্তি, মুক্তি, সাহস, তেজ, বীরত্ব সব একটি ছোট্ট নীল কাগজে তার বুকের কাছে। তার সমস্ত শরীরের রক্তস্রোতে একটি আশ্চর্য উষ্ণতা। জগতের সমস্ত বোমা বারুদের চাইতে প্রবল যে শক্তি, তাকে সে নিয়ে চলেছে বুক পকেটে ভরে। তারপরেই তার মনে হল কাল আর আপিসে আসতে হবে না। ইচ্ছে হল চিৎকার করে ওঠে, সামলে নিলে। অত্যন্ত সহজভাবে সে ঢুকল গ্রেট ইস্টার্নে, যেন বছরের পর বছর রোজ সে ওখানেই খানা খাচ্ছে। চারিদিকে একবার তাকালো, ঠিক ওই তো ধবধবে খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা বাড়ুজ্যে বসে। বাড়ুজ্যে খদ্দর ছাড়া পড়ে না, সঙ্গে তার শর্টস পরা লালমুখো একটা জনবল। দুজনে বিয়ার খাচ্ছে। ঠিক পাশের টেবিলটাতেই সে বসল, নিবিষ্ট মনে খাচ্ছে, মাঝে মাঝে বিয়ারের গেলাসে চুমুক দিচ্ছে। ব্রিটিশ কেমিক্যাল এজেন্সির ছোট সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাড়ুজ্যে ঘন ঘন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। এ কি সত্যি নাকি তার ভুল হচ্ছে? ভুল হবে কেমন করে? স্পষ্ট দেখতে পাচ্ছে ও বীরেন। তবে কি বীরেনের আজ মাথা খারাপ হয়ে গেল? শেষটায় মনের অস্বস্তি থেকে বাঁচবার জন্যই ডাক দিলে, রয়। তাড়াতাড়ি এক বয় এসে তার কাছে দাঁড়াল। ইশারায় তাকে চলে যেতে বলে বাড়ুজ্যে সাহেবটাকে বললে, এক্সকিউজ মি, ওই টেবিলে আমার একজন পরিচিত, 1 মিনিট। বলে উঠে গিয়ে পেছন থেকে বীরেনের কাঁধে হাত রাখল। হ্যালো রয়, তুমি এখানে? মৃদু একটা ঝাঁকুনি দিয়ে হাতটা সরিয়ে ফেলে বীরেন বললে, তোমাকে আসতে দেখেই এলাম। বসো ব্যানার্জি, একটা বিয়ার? বাণুজ্যের কালো মুখে একটা গভীর হিংস্র রং আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে বলল, ইউ উইল রিগ্রেট ইট। বলে পাশের টেবিলে গিয়ে বসল। ওহ, কত যুগের বিরাট একটা বোঝা নেমে গেল বীরেনের বুক থেকে। সবসময় এই রয় ডাক, তার নামের এই জঘন্য বিকৃতি অসহ্য লাগত তার। ঠিক বয়ের মতো শোনায়। নিজের মনে মনে বন্ধুদের কাছে, আপিস ছাড়া আর সব জায়গায় বাণুজ্যের নামের সে যা উচ্চারণ করে, আজ তাই তাকে বলে দিয়েছে মুখের উপর। ওই একবার বানরজি বলেই তার মন কত হালকা হয়ে গেছে, কত সুস্থ বোধ করছে। উফ, এত বিদ্বেষ নিয়ে কেমন করে বছরের পর বছর সে বেঁচে থাকত। তারপর সে মন দিয়ে সম্পূর্ণ লাঞ্চটা খেল। বাণুজ্যে কখন উঠে গেল টেরও পেল না। আপিসে ফিরে দেখল তার টেবিলে খামে ভরা একখানা চিঠি, বড় কর্তার নিজের এমবোস করা খামে। না খুলেই বুঝল তার মুক্তির পরোয়ানা এসেছে। ড্রয়ার থেকে সব কাগজপত্র বার করতে করতে বললে, ওহে প্রমথ, আমি চললুম, এবার তোমার চান্স, ভালো কাজকর্ম করো। প্রমথ হকচকিয়ে গেল। তার মানে? কাগজপত্রগুলো সব বুঝে রাখো, এ সুযোগে যদি পাবলিসিটি অফিসার হতে না পারো তবে বুঝবো তুমি নেহাতি গাধা। আপনি কি তবে? হ্যাঁ, আমি চললুম। এই দেখো চিঠি। চিঠিতে কি আছে জানো? কাল থেকে আর আসতে হবে না। বীরেন হো হো করে হেসে উঠল। প্রমথ একটু ভীত দৃষ্টিতে তার দিকে তাকাল। হঠাৎ পাগল হয়ে গেলেন নাকি বীরেনবাবু? বেয়ারা এসে বললে, বড় কর্তার ঘরে ডাক পড়েছে। বীরেন রুখে উঠে বললে, তোমার কর্তাকে এখানে আসতে বলো, আমি এখন যেতে পারবো না। প্রমথ ফিসফিস করে বললে, কি ব্যাপার বীরেনবাবু, সত্যি নাকি? কেমন একটা ভয়ে তার যেন গলা অবধি শুকিয়ে যাচ্ছে। সত্যি সত্যি একটু পরে স্বয়ং মহেন্দ্র ব্যানার্জি সেখানে এসে দাঁড়াল। কাছাকাছি যে যেখানে ছিল সবাই উঠে দাঁড়াল। শুধু ঘোষ উদাসভাবে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। আর বীরেন খুব ধীরে সুস্থে একটা সিগারেট বার করে ধরাল। বাণুজ্যে চারদিকে তাকিয়ে বললেন, বসো তোমরা। রয়, অফিসে স্মোক করার নিয়ম নেই। আমি তা জানি বানর্জি। এক্ষুনি অফিসের বাইরে যাও। এক্ষুনি যাচ্ছি।
প্রমথকে কাগজগুলো বুঝিয়ে দিচ্ছি, আর 1 মিনিট এখানে না। বেশ। বীরেন উঠে দাঁড়াল। যাবার আগে একটা কথা আছে আমার। সংক্ষেপে বলো। আমি জানতে চাই বাড়ুর যে ছেলেটাকে রক্তবমি করাতে করাতে মারলে তার জীবনের দাম কে দেবে? অ্যাম্বুলেন্স ডেকে বাড়ি তো পাঠিয়ে দিলে, আর কিছু করবে না? পাগল, উন্মাদ পাগল। টাউন হলে গিয়ে বক্তৃতা করবে, খবরের কাগজে নাম আর ছবি ছাপাবে। তোমরাই তো দেশের নেতা। তবু একটা চক্ষু লজ্জা তো আছে। পঞ্চুর বাড়িতে 500 টাকাই না হয় পাঠিয়ে দিতে। আর একটা কথা যদি বলো তো দারোয়ান ডাকব। তোমার দারোয়ান তোমাকে বাঁচাবে? আমাদের সকলের মতো ও তো তোমার চাকর। কেউ তোমাকে বাঁচাবে না বাড়ুর 1000 লোক প্রতিদিন উঠতে বসতে তোমাকে শাপ দিচ্ছে। পচে পচে মরবে তুমি। শুধু কি পঞ্চু? এতগুলো মানুষকে তুমি মারছ, আর তুমি কি বাঁচবে? গেট আউট, ইউ সিলি ফুল। সঙ্গে সঙ্গে চটাস করে একটা শব্দ হল। মারুজ্জের জোয়ান লোক বলেই মাথা ঘুরে পড়ে গেল না, কিন্তু বীরেনের 5 আঙ্গুলের দাগ সঙ্গে সঙ্গে তার গালে লাল হয়ে ফুলে উঠল। আশ্চর্য! দারোয়ান এলো না, পুলিশ এলো না, হৈ হৈ হল না। বাণুজ্যে আস্তে আস্তে হেঁটে তার নিজের কামরায় চলে গেল, আর বীরেন থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ল। সমস্ত আপিসে খানিকক্ষণ পিন পড়া স্তব্ধতা। তারপর নোটিশ এলো, আপিস আজ ছুটি হয়ে গেল। প্রমথর প্রায় ফিট হবার মতো অবস্থা হয়েছিল। অনেকক্ষণ পরে অতি ক্ষীণ স্বরে বললে, বীরেনবাবু, কি করলেন? কিছুই করতে পারলুম না। যা চলছে তাই চলবে। কিন্তু আপনার? আমার কোনো ভয় নেই। আমি আজ 30,000 টাকা পেয়েছি। কথাটা আস্তে আস্তে সারা আপিসে ছড়িয়ে পড়ল। ঘোষ উঠে এসে বীরেনের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললে, কংগ্রেচুলেশনস, এই তো চাই। টাকা তো অনেকেরই আছে, বুকের পাটা কটা লোকের থাকে। হরিহরবাবু এসে বললেন, দেখলেন, আজ আপনার উপর ভগবানের দয়া হয়েছে বলেই তো আমাদের হয়ে দুটো কথা কইতে পারলেন। বেশ করেছেন মশাই, আরও দুঘা দিলেন না কেন? শালাচ্চা আমার। ছাতা চাদর নিয়ে এক এক করে সকলেই বেরিয়ে গেল। আজ এক মুহূর্তে এরা যেন সকলেই নতুন প্রাণ পেয়েছে। নিঃশ্বাসের বাতাসটাই যেন অন্যরকম। যে জুজুর ভয়ে তারা দিনের পর দিন মরে আছে, সত্যি কি তার ভিতরটা তবে ফাঁপা? তাকে একটা চড় মারবার পরেও এভারেস্টের চূড়ো খসে পড়ে না, কি সমুদ্রের সব জল ডাঙায় উঠে আসে না, এমনকি আপিসের দালান পর্যন্ত হুড়মুড় করে ভেঙে পড়ে না? কোনো প্রলয়, কোনো সর্বনাশী হয় না। সবই যেমন ছিল তেমনি চলতে থাকে। তাহলে কি তারা খামোকাই এত ভয় করে? গেল না শুধু প্রমথ আর ঘোষ। ঘোষ বললে, চলো রয়, আমার গাড়িতেই। আগে কোনোদিন বলেনি এই কথা, যদিও দুজনে একই রাস্তায়। বীরেন বললে, আমি তো ঘুরে যাব। চলো একসঙ্গেই যাই। বেয়ারা একটা ছোট্ট চিরকুট নিয়ে এলো। মারুজ্জে নিজের হাতে লিখেছেন, বীরেনবাবু যাবার আগে একবার দেখা করে গেলে তিনি খুশি হবেন। ঘোষ ব্যাপারটা বুঝে বলল, যাও দেখে এসো, আমি বসে আছি। বীরেন যেতেই বাণুজ্যে হাসল। গালের পেশিগুলোতে এখনো আঙ্গুলের দাগ স্পষ্ট। এইরকম নির্লজ্জ না হলে বুঝি জীবনে বড় হওয়া যায় না। এই যে বীরেনবাবু, যা হয়েছে হয়ে গেছে, মনে রাখবেন না কিছু। আমি কিছু মনে রাখিনি। হাজার হোক বীরেন ভদ্রলোক, সে না বলে পারল না, আমিও দুঃখিত। না না, ও কিছু না, ও কিছু না। বীরেন অবাক হয়ে শুধু বাণুজ্যের গালের পেশিগুলো দেখতে লাগল। হাসিতে তা অমন কানে কানে বিস্তৃত হতে পারে তা বীরেন কখনো ভাবতেই পারত না। এই হাসি এতদিন কোথায় লুকিয়েছিল? আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন, কিন্তু আমাদের সম্বন্ধে খারাপ ভাববেন না, এই অনুরোধ। আপনার মতো গুণী লোকের কি আর চাকরির অভাব হবে? তবে আমাদের দিক থেকে সামান্য যেটুকু কর্তব্য, এই খামটার মধ্যে আপনার এই মাসের, তাছাড়া 3 মাসের। না না, ও আপনাকে নিতেই হবে। এটা পঞ্চুকে পাঠিয়ে দিন। পঞ্চুকে কিছু পাঠানো হয়েছে। তবে কি জানেন, আপনারা আজ একটা পঞ্চুকে দেখলেন,
এক কলকাতাতেই কত হাজার পঞ্চু আছে তা গোনা যায় না। রাস্তায় পড়ে পড়ে সব মরে থাকে। মোড়ে মোড়ে কতগুলো জীবন্ত কঙ্কাল দেখেননি ভিক্ষের জন্য হাত বাড়ায়? কাকে আপনি দেবেন? কি আপনি করতে পারেন? সব পঞ্চুকে বাঁচাতে গেলে আমারই যে কোনো অস্তিত্ব থাকে না। আপনার অস্তিত্ব থাকাই বা দরকার মনে করছেন কেন? তাছাড়া ভিক্ষে দেওয়ার কথা তো হচ্ছে না। এসব কথা বলে কিছু হয় না, চলি। আপনার ইয়েটা। মুহূর্তকাল দ্বিধা করে বীরেন খামটা টেনে নিলে। সে উঠবার ভঙ্গি করতেই বাণুজ্যে বললে, একটা কথা, ক্রসওয়ার্ডে 30,000 টাকা পেয়েছেন শুনলাম, খুব সুখের কথা। বীরেন চুপ করে রইল। বিজনেসে নামবেন? তা তো এখনো কিছু ভাবিনি। ব্যাংকে টাকাটা ফেলে রাখলে আর কি হবে? আমাদের এরিয়ান ড্রাগসে ফেলবেন টাকাটা? গেল বছর 10% ডিভিডেন্ড দিয়েছে, এবারে হয়তো আরও বেশি দেবে। 10%ও বছরে 3,000। কোনো ভালো ব্যাংকের ফিক্সড ডিপোজিটেও 5%-এর বেশি পাবেন না। তাছাড়া অবশ্য আপনি যদি রাজি থাকেন, আপনার জন্য একটা ভালো পজিশনের ব্যবস্থা করা যায়। ধরুন এই আপিসেরই ম্যানেজার। আমার বাইরের কাজ এত বেড়ে যাচ্ছে যে এদিকে বেশি মন দিতে পারি না আজকাল। আপনার মতো একজন নির্ভরযোগ্য লোক পেলে সুবিধা হয়। একটা কথার কথা হচ্ছে, ধরুন 300-তে আরম্ভ করা গেল। আচ্ছা, আরও 50 টাকা গাড়ির জন্যে, ধরুন 700 পর্যন্ত। এর সঙ্গে অবশ্য আপনার শেয়ারের টাকার সম্পর্ক থাকবে না। তাছাড়া তখন আপনারই কোম্পানি হবে। আপনি একজন পার্টনার, কাজেই ঠিক চাকরিও বলা যাবে না। আপনি আপনার নিজের চাকরি করবেন আর কি। আকর্ণ বিস্ফারিত মারুজ্যের মুখের দিকে তাকিয়ে এইসব কথা শুনতে শুনতে বীরেন স্তম্ভিত হয়ে গেল। আচ্ছা, আপনাকে আর আটকে রাখব না। আপনাকে বলা রইল, ভেবে দেখবেন, দরকার বোধ করলে জানাবেন। নমস্কার। সে বেরিয়ে আসা মাত্র প্রমথ আর ঘোষ দুজনে একসঙ্গে বলে উঠল, কি হল? কি আবার হবে? প্রমথ অতি করুণ সুরে বলল, আপনি তাহলে আমাদের ছেড়ে যাচ্ছেন? লজ্জায় বীরেন প্রমথর দিকে তাকাতে পারল না। 30,000 টাকা এমন আর কি, খরচ করলে কদিন টিকবে। তার ব্যবসার বুদ্ধি নেই, কি করবে সেই টাকা দিয়ে? আর স্ত্রীকে বললে তো অসম্ভব, অসম্ভব। 3 লাখ যার আছে, 30,000-কে অনায়াসে সে গিলে ফেলবে। কেমন করে আটকাবে সে? কোথায় গেল তার প্রচণ্ড শক্তি? কোন শূন্যে মিলিয়ে গেল তার অবারিত উচ্ছ্বসিত মুক্তি? হার হল, শেষ পর্যন্ত হার হল তার। প্রমথ চুপি চুপি বললে, আমি এখন পঞ্চুকে দেখতে যাচ্ছি, আপনি যাবেন আমার সঙ্গে? এখন? ঘোষ কাছে এসে বললে, চলো রয়। বীরেন বললে, চলুন। গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা হার। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।